স্বাগতম সবাইকে। অলরেডি হয়তো বা মানুষজন জয়েন করা শুরু করে দিয়েছেন লাইভে, এবং যারা পরবর্তীতে দেখবেন। তো আজকে আমাদের পডকাস্ট বা লাইভের উদ্দেশ্য হচ্ছে, আমরা যে পেজটা রান করি ব্রিজ টু মালয়েশিয়া, এখানে আমরা প্রায় প্রতিদিনই প্রচুর কোয়ারি পেয়ে থাকি যে মালয়েশিয়া থেকে কি ইউরোপে যাওয়া যায় কিনা, ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা, এবং এই ধরনের সিমিলার কোয়েশ্চেন। তো এই ধরনের সিমিলার কোয়েশ্চেনের জন্য আমাদের আছে আজকের পারফেক্ট একজন গেস্ট, যিনি আমাদের সাথেই আমাদের ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়াতে পড়তো, এবং বর্তমানে সে ফিনল্যান্ডে তার ক্রেডিট ট্রান্সফার করে গিয়েছে। তার কাছ থেকেই শুনবো তার এই জার্নির কথা। তো ভাই, কাইন্ডলি একটু আপনার পরিচয় দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি সিবি নোমান। আমি এর আগে এই যে হুজাইফা তো মেকানিক্যাল আছে, আমি ইউটিএম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর আমার মেজর অ্যারোনটিক্স ছিল। আমি এখানে 2 বছর প্লাস প্লাস কাটিয়ে এসেছি। তারপরে মনে হলো যে না, লাইফে এবার সেটেলমেন্ট দরকার, আর ইউরোপ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর দ্য সেটেলমেন্ট। তো হ্যাঁ, এক্সপ্লোর করতে করতে এখন ফিনল্যান্ডে। তবে অবশ্যই অ্যাজ এ ইউনিভার্সিটি, অ্যাজ এ কান্ট্রি, মালয়েশিয়া ইউটিএম ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা ভাই, তাহলে শুরুর দিকে যদি বলি, আসলে সবারই কিন্তু ইনিশিয়ালি প্ল্যান থাকে যে আমরা যখনই এইচএসসি কমপ্লিট করে ফেলছি, তখনই একটা ভালো দেশে পড়াশোনার জন্য যখন যাব, তো সবারই কিন্তু ফার্স্ট টার্গেট থাকে, দেখা যায় ফার্স্টেই ইউরোপ চলে যাব, অথবা আমেরিকায় যাব, অস্ট্রেলিয়া যাব, ইউকে যাব, নানান ধরনের দেশ সিলেকশন থাকে। তবে মালয়েশিয়া আসলে আমি নিজে যেহেতু গিয়েছি, প্লাস অন্যান্য স্টুডেন্টদেরকেও দেখেছি, ফার্স্ট চয়েস থাকে না। তো মালয়েশিয়া কিভাবে চয়েস হলো, এবং মালয়েশিয়ার মধ্যে ইউটিএন কে কেন চয়েস করলেন? আচ্ছা, তো তুমি জানো মনে হয় আমার এইচএসসি 20 ব্যাচ, তো আমরা একদম পিওর কোভিড এর মধ্যে পড়েছিলাম আর কি, যে সবকিছু একদম হ্যাসেলিং একটা ইস্যু। আমার ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে তোমার অফার লেটার ছিল, বাট ওই সময় বর্ডার টোটালি ক্লোজ ছিল। একটু সন্দেহের মধ্যে ছিলাম আসলে কত বছরের মধ্যে বর্ডার ওপেন হবে। প্লাস আমি কখনো বলতে গেলে যে আমার বাসা রাজশাহী, তো আমি রাজশাহীর বাইরে কখনো যাই নাই। তো ইট ওয়াজ হার্ড টু কনভিন্স যে বাবা মাকে যে আহ, তো এই দিক দিয়ে মালয়েশিয়া একটা মানে বেটার অপশন ছিল, যে আব্বু আম্মুকে সহজেই বোঝানো যায় যে না, এটা একটা মানে পজিটিভ সাইড, পজিটিভ একটা কান্ট্রি বা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, তাই না? মানে মোটামুটি বলতে গেলে যে গরিবের ইউরোপ বা গরিবের ইউএসএ। আর অন দ্য কন্ট্রাক্টরি সাইড, যে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, সো আমাদের বাবা মার যারা একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসছি আমরা, তো এটা একটা বড় কনসার্ন হয় যে মানে ইউরোপে যে বকে যাবে ছেলে, যদিও বকে যাওয়ার থাকলে যে ছেলে দেশেই বকে যায়, দ্যাটস ট্রু অলসো। আচ্ছা, আর হলো মালয়েশিয়া কেন চুজ করলাম? মালয়েশিয়া আর কি, যেহেতু তখন যথেষ্ট ফ্লেক্সিবল ছিল এই জন্য। আর ইউটিএম যে কারণে সিলেক্ট করেছি, ইউটিএম এ তুমি জানো আমি অ্যারোনটিক্সে পড়তাম, তো অ্যারোনটিক্স এরোস্পেস আমাকে সবসময় মানে একটা গুজবাম দিত। তো আর এরোস্পেস একটা আসলে রিস্কি জার্নি হয়ে যায় তোমার ক্যারিয়ার চুজিং এর জন্য। সো যখন দেখলাম মেকানিক্যাল মাদার হিসেবে রেখে আমি অ্যারোনটিক্সে মেজর করতে পারবো, তো ভাবলাম মালয়েশিয়ায় কেন নয়। তো এই তো এই কারণ ছিল আমার ইউটিএম চুজ করার। কিন্তু ভাই, অ্যারোনটিক্সে তো আসলে আমরা দেখি আরো 2-3টা ইউনিভার্সিটি আছে যারা ব্যাচেলার্সেই আসলে মেজর দেয় অ্যারোনটিক্স। এর মধ্যে থেকে ইউটিএম বিশেষ করে একটা কনসার্নের বিষয় দেখা যায়, যে জোহর বাহরুতে ক্যাম্পাস, সবাই কিন্তু কুয়ালালামপুরে যেতে চায়। তো ইউপিএম আছে যেমন আপনার কুয়ালালামপুরে, এটা ছেড়েও কেন পরবর্তীতে ইউটিএমটাই চুজ করা হবে? আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট বলি তোমাকে। এরোস্পেস আমি এর আগে একটু আগে বললাম যে খুবই রিস্কি একটা সাবজেক্ট আমাদের দেশের হিসেবে। আমাদের তোমার একটা দেশে তুমি এরোস্পেসে যখন জব করতে যাবা একদম মেইন স্ট্রিমে, তখন তুমি কিন্তু মেইন মোস্ট অফ দ্য ক্ষেত্রেই তুমি ওই দেশের সিটিজেন না হলে জব করতে পারো, জব পাবা না। একদম সিম্পল সিম্পল শিট এটা। ইভেন মালয়েশিয়াতেও আমাদের ফ্রেন্ডরা তোমার যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এসছে, মালয়েশিয়ার বাইরে থেকে, তারা কিন্তু সহজ ইন্টার্নশিপ পায় না এরোস্পেস সেক্টরে। কিন্তু আমার যেহেতু কি বলবো, মাদার সাবজেক্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, সাথে আমার কি বলবো এটাকে মেজর ছিল, স্পেশালাইজেশন ছিল অ্যারোনটিক্স, সো আমি একটা সেফার সাইডে ছিলাম।
আদার দেন আদার ইউনিভার্সিটিজ, যদি টেকনিক্যালি বলতে চাই এটাই। আচ্ছা ভাই, আমি এখানে একটা জিনিস আপনাকে বলতে চাই যে আপনার একাডেমিক এক্সপিরিয়েন্সটা আসলে ওভারঅল হুম ইউটিএমে আপনার কেমন ছিল? আউট অফ 10 আপনি কেমন রেট করবেন? কারণ ইউটিএম তো আসলে অনেক হাই রেটেড ইউনিভার্সিটি, তাই না? সো হুম সেই হিসাবে আপনার কি মনে হয়, আপনার এক্সপেকটেশন অনুযায়ী আসলে ক্যাটার করতে পাইছে কি পাই নাই? এখন ফ্যাকচুয়ালি বললে দেখো যে ইউটিএম আসলে অনেক হাই লেভেলের একটা ইউনিভার্সিটি, যেখানে আমি এখন যে ইউনিভার্সিটিতে আছি ফিনল্যান্ডে বা ইউরোপিয়ান ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, আমরা যখন কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ি ম্যাক্স তিনটা মনে হয় ম্যাথ কোর্স করতে হয় আমাদের, তিনটা ম্যাথ কোর্স। মালয়েশিয়ায় তুমি হিসাব করো, আমরা যারা ব্রিজিং করেছি তাদেরকে মোটামুটি 7টা ম্যাথ কোর্স করতে হয়েছে। এখানে একটা ক্লিয়ার ডিফারেন্সিয়েশন আছে, যদিও আমার মনে হয় না যে তেমন একটা জরুরি কিছু পড়াই, কারণ আমি আমার অ্যাপ্লিকেশনসে আমার জীবনে এত কিছু লাগে না। আমি তোমার ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি, রিসার্চ ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি, আমার কখনো মনে হয় না এত কিছু লাগবে। কিন্তু তারপরে হ্যাঁ, ইউটিএম অনেক অ্যাডভান্স পড়াশোনায়, তোমার ফিজিক্স এর অনেকগুলো কোর্স করা, এখানে স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স একটা কোর্সের মধ্যে পড়ানো হয়, মেকানিক্স। তো আমরা তো ইউটিএম এ যেমন পড়ছি স্ট্যাটিক্স আলাদা, ডাইনামিক্স আলাদা, সলিডস ওয়ান আলাদা, সলিডস টু আলাদা, ফ্লুইডস ওয়ান আলাদা, ফ্লুইডস টু আলাদা। এখানে সলিডস ফ্লুইডস আলাদাই না, এটাই হলো ফ্যাক্ট। এখানে ফিজিক্সের 2টা কোর্স আছে, এভরিথিং ইজ ডান। সো ওই দিক দিয়ে বলতে গেলে ইউটিএম অনেক অ্যাডভান্স পড়াশোনা হয়, অনেক অ্যাডভান্স পড়াশোনা হয়। আর ওইটাতে কোপ আপ করা খুবই টাফ। আমি তো প্রথম 2টা সেমিস্টার অনলাইনে করেছি, তো ওইটা আরো বেশি টাফ ছিল আমার জন্য অনলাইনে কোপ আপ করা। পরে যখন বুঝতে শিখতে শিখতে তো আমি মালয়েশিয়া থেকে ট্রানজিশন হয়েছে একটা, এটাই। আচ্ছা, তো ভাই আমি এটা অ্যাড অন করতে চাই। আপনি আসলে কখন ডিসাইড করলেন যে আপনি আসলে ক্রেডিট ট্রান্সফারটা করতে চান ফিনল্যান্ডে? মানে কোন মোটিভেশন? কারণ আপনি বললেন ইউটিএম অলরেডি অনেক অ্যাডভান্স ছিল, সো আপনার কি মোটিভেশন আসলো যে আপনি ক্রেডিট ট্রান্সফার করলেন ফিনল্যান্ডে? এখানে ফার্স্ট ফ্যাক্ট হলো, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমি আমার একাডেমিক জার্নি শুরু করেছি কোভিড এর মধ্যে, যেখানে অনেক অপরচুনিটি বন্ধ হয়েছে। তো আমি এক ক্ষেত্রে বাধ্য হয়েছি ইউটিএম কে চুজ করতে, যদিও এটা আমি বলবো না কখনো এটা একটা খারাপ ডিসিশন ছিল বা এরকম কখনোই না। ইউটিএম ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ইন মাই লাইফ। তো কিন্তু আমি তো অবভিয়াসলি সেটেলমেন্টের দিকে আগাবো না। দেখো যে আমাদের কিন্তু হায়ার স্টাডিজ আস্তে আস্তে হার্ড হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ানদের জন্য বা এশিয়ানদের জন্য। ভিসা রেশিও কমিয়ে দিচ্ছি, স্কলারশিপ নাই। ইউরোপে তোমার কি বলবো, রাইট উইং গভর্নমেন্ট আসছে যারা ইমিগ্রেশন বিরোধী। তো আলটিমেটলি দিস ওয়াজ দ্য পারফেক্ট টাইম টু মুভ ফ্রম মালয়েশিয়া, কারণ মালয়েশিয়া আমাকে কখনো পিয়ার দিবে না, কখনোই পিয়ার দিবে না। তো আমি যেহেতু একটা মানে সেটেল লাইফ চাই, এমন না যে বাংলাদেশের বাইরে সবসময় থাকতে চাই, তো ফিনল্যান্ড ওয়াজ এ গুড অপশন ফর মি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি যে প্রসেসটা আপনি ট্রান্সফার করলেন, এটা কি আপনার জন্য, আপনাকে যদি বলা হয় যে 3টা রেটিং এর মধ্যে যে এই প্রসেসটা ইউটিএম টু আ নিউ ইউনিভার্সিটি, ওয়াজ ইট ভেরি স্মুথ, নাকি ওয়াজ ইট লাইক মডারেটলি স্মুথ, নাকি খুবই হার্ড ছিল আপনার প্রসেসটা এটা করা, ট্রান্সফার হওয়ার? আচ্ছা, এখন আমার আমার কাছে মনে হয়েছে আসলে ডিসিশন মেকিংটাই সবকিছু। তুমি ডিসিশন মেক করতে পারলে সবকিছু ইজি, বাটারলি স্মুথ। তুমি ডিসিশন মেকিং এ যদি তোমার সন্দেহ থেকে যায়, ইটস ভেরি হার্ড, এটাই। আর এটা এটা আসলে তো এক সেন্টেন্সে বলার মতো শব্দও না যে আসলে ক্রেডিট ট্রান্সফার করা কতটা ইজি বা হার্ড, কারণ অনেক প্রসেস ছিল। ইভেন ডাইরেক্টলি এশিয়ান কোনো ইউনিভার্সিটি ক্রেডিট ইউরোপিয়ান কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, ইটস ভেরি হার্ড টু সে। আমি বুঝছি ভাই, আপনি হাইলি মোটিভেটেড ছিলেন, এই কারণেই আপনার জন্য প্রসেসটা হয়তো অনেক স্মুথই ছিল, বাট ইট ওয়াজ হার্ড ইন আ সেন্স, কিন্তু আপনার মোটিভেশন এটা কি স্মুথ বানায় দিছে আর কি ওভারঅল। দ্যাটস ইট। না, আমি কিছু ডিফারেন্সিয়েশন বলতে চাই যে বাংলাদেশে যেমন আমি দেখতেছিলাম যে বুয়েটের যদি কথা বলি, আমাদের সাবজেক্ট যেমন ভাই যেহেতু মেকানিক্যাল, ইন্ট্রোডাকশন টু মেকানিক্যাল ইউটিএম এ কিন্তু অ্যাক্রেডিটেড, কিন্তু বুয়েটে দেখা যায় সেই সাবজেক্টটা আমি যতটুকু জানি 3 ক্রেডিটের পড়ানো হয়। তো এই ডিফারেন্স গুলো আমি খুব ভালো মতো দেখছি যে আমাদের আসলে যেগুলা অত প্রয়োজন নাই ওগুলা সাবজেক্টের ক্রেডিট খুবই কম, এই জিনিসটা ইউটিএম মেনটেন করে। তো এটার জন্য মেবি আমার কাছে মনে হয় কি, আপনার কি মনে হয় যে আপনি যদি বুয়েট থেকে ট্রান্সফার করতেন, তার থেকে ইউটিএম থেকে ট্রান্সফার করার প্রসেসটা ইজি ছিল, মানে ইউনিভার্সিটি
এক্সেপ্ট আপনাকে এগুলো একসেপ্ট করার ক্ষেত্রে কি এই জিনিসটা কনসিডার করছে? আচ্ছা, এখন আমি বুয়েট নিয়ে কথা বলে কোনো কন্ট্রোভার্সিতে আসতেই চাই না। ফার্স্ট অফ অল, এনি এখন ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, এনি ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, তো বাংলাদেশের কোনো কি বলবো, যে কোনো কনস্ট্রাক্টেড গাইডলাইনই নাই ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেমে ট্রান্সফার হওয়ার জন্য। এখন যদি কোনো ইউরোপিয়ান ইউনিভার্সিটি দয়া মায়া করে, সেই ক্ষেত্রে ক্রেডিট গুলো অ্যাকসেপ্ট করতে পারে, যদি দয়া মায়া করে। যদি দয়া মায়া না করে, আমাদের কোনো রাইট নাই বলার আসলে, কারণ আমরা কোন ক্রেডিট সিস্টেম ফলো করি এই জিনিসটাও ক্লিয়ার না ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, আদার দেন ওপেন ক্রেডিট ইউনিভার্সিটিজ। জাস্ট লাইক ওদের একটা নিজস্ব স্ট্রাকচারই থাকে, জাস্ট লাইক নর্থ সাউথ অর ব্র্যাক, তাদের ওয়ার্কিং আওয়ার থাকে, অন ক্লাস অফ ক্লাস। বাংলাদেশে আর কোনো ইউনিভার্সিটিতে অফ ক্লাসে কত ঘন্টা কাজ করতে হইতেছে এটা তোমার আউটলাইনে বা ট্রান্সক্রিপ্টে উল্লেখ থাকে কিনা আমার জানা নাই, আমি যেহেতু বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ি নাই। যদি থাকে তাহলে হয়তো বা করা ইজি। আর মালয়েশিয়ার ব্যাপারটা বলতে গেলে, মালয়েশিয়ার একটা কনস্ট্রাক্টেড সবকিছু আছে, যে মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটি থেকে আমি ইউরোপিয়ান একটা ইউনিভার্সিটিতে যাবো, একটা টেবিল চার্ট করা আছে অফিসিয়ালি। সে কেউ যদি পারে সব ডকুমেন্ট রেডি করতে, ইটস ভেরি ইজি টু ট্রান্সফার দ্য ক্রেডিটস। ওকে ওকে। আচ্ছা ভাইয়া, আপনি তো এখন আপনার ক্লাস এমনি ফিনল্যান্ডে যে কিরকম সময় ক্লাস করা হলো? আমার আজকে 4 তারিখ, 1 মাস 2 দিন চলতেছে ধরো ক্লাস শুরু হয়েছে। আচ্ছা ভাই, তাহলে একটু সহজ করে আমাদেরকে বলবেন যে বাংলাদেশে তো আমরা এইচএসসি পর্যন্ত সবাই পড়ছি, তো বাংলাদেশের মানে পড়াশোনার যে প্যাটার্নটা সেটা আমরা জানি। আপনি একটু আমাদেরকে মালয়েশিয়া আর ফিনল্যান্ডের যে ইউনিভার্সিটি, এদের পড়াশোনার প্যাটার্নের মধ্যে ডিফারেন্সটা কতটুকু আপনি লক্ষ্য করছেন? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আসলে সবকিছুই একই, তবে ফিনল্যান্ডে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করেছি, যে এখানে প্র্যাকটিক্যাল নলেজ বা কি বলবো, যে প্র্যাকটিক্যালি একটা সেন্স মেক করে এইরকম নলেজের দিকে এটা বেশি ফোকাস করে। তো মালয়েশিয়া আফটার অল একটা এশিয়ান কান্ট্রি, যেখানে তোমার থিওরিটিক্যালকে বেশি ফোকাস করে। যদিও ওদের ডিপ্লোমার একটা অপশন আছে যেখানে প্র্যাকটিক্যালি অনেক ইম্প্রোভাইজড ওরা, অনেক ভালো ওরা, ইনহ্যান্সড ওরা, বাট থিওরিটিক্যালি হয়তো বা আমাদেরকে একটু এক্সট্রা কিছু পড়ানো হচ্ছে, যেটা ধরো যে কেউ পিএইচডি লেভেল পর্যন্ত করতে চাইলে তার জন্য ওকে, ইটস ভেরি গুড। বাট ধরো আমি আমার মতো যারা ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, যারা রিয়েল লাইফে কাজ করতে চায়, তাদের জন্য ইটস ভেরি টাফ, যে আমরা অন্যদিকে মনোযোগ দিতে পারি না। মালয়েশিয়া থাকতে আমি এই জিনিসটা হয়েছে যে আমি মাল্টিটাস্কিং করতে গেলে আমার গ্রেড কমে যাবে বা মার্ক কমে যাবে। ইটস ভেরি কমন। আচ্ছা, নাইস ইনাফ। ওকে, আমি এখন যেহেতু আপনি বললেন একাডেমিকের ব্যাপারে, একাডেমিক তো ভাইয়া সবাই ইন্টারেস্টেড, কিন্তু আমি একটু জানতে চাইলাম স্টুডেন্ট লাইফের ডিফারেন্সটা কেমন মালয়েশিয়া এন্ড ফিনল্যান্ডের ক্ষেত্রে, যে আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি সিম্পল একটা কথা বলি, আমি আমার লাইফ স্টাইল নিয়ে বলি। মালয়েশিয়া থাকতে খুবই চিল ভাবে জীবন কাটাইছি আমি। খাইছি, নামাজ পড়ছি, পড়ালেখা করছি, ঘুমাইছি, ক্যাম্পাসে যাতায়াত তার মাঝখানে ছিল। তো এইখানে তোমার এখনো আমার জব হয় নাই ফুল টাইম কোনো। এখানে আমি ঘুম থেকে উঠতেছি, জব অ্যাপ্লিকেশন করতেছি, মেইল দেখতেছি জব রিজেকশনের, ক্লাসে যাইতেছি, ক্লাস করতেছি, বাসায় আসতেছি, রান্না করতেছি, খাইতেছি, আবার অ্যাপ্লিকেশনে পড়তেছি, পড়ালেখা করতেছি, খাইতেছি। বুঝতে পারছো? মানে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে যে মালয়েশিয়ার যে লাইফ স্টাইলটা এটা খুবই অ্যাডাপটিভ বাংলাদেশিদের জন্য, যেহেতু খরচ খুবই একটা ডিফার করে না। বাট আমাদেরকে এখানে ইউরোপে আসলে নিজের লাইফটা নিজেকে হ্যান্ডেল করতে হয়। মালয়েশিয়া যেমন ধরো যে ক্যাটারিং সিস্টেম আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বাঙালি খাবার পাওয়া কোনো ব্যাপার না, বাট আমাদের তো এখানে রান্না করে খেতে হচ্ছে। বা এই যে এখানে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু ক্রিটিক্যাল বা একটু টাফ, যে তোমার ফেসবুকিং এর টাইমটা পাবা না। ইটস ভেরি, মানে আমি ফেসবুকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি এর জন্য, যেটা খুবই ভালো আর কি আমার মতো। আচ্ছা, আমি যা বুঝলাম লাইফটা অনেক হেক্টিক হয়ে যায়, কিন্তু লাইফটা আলটিমেটলি সাকসেসফুল হয়। মালয়েশিয়াও সাকসেসফুল হয়, বাট একটু ওখানে একটু আরো টাফ হয়ে যায় সবকিছু আর কি, ওভারঅল। এই তো। আচ্ছা, আপনার সবচেয়ে এখন পর্যন্ত ফিনল্যান্ডের সবচেয়ে কোন জিনিসটা ইউরোপের লাইক সারপ্রাইজিং পার্ট লাগছে, যে আপনাকে অবাক করে দিছে সামথিং কম্পেয়ার টু মালয়েশিয়া আর বাংলাদেশ? স্টাডি ফ্যাক্টরে একটা, স্টুডেন্ট ফ্যাক্টরে যদি বলতেন একটা, মানে। আর আগে আমি একটু অ্যাড করবো আপনার ওর প্রশ্নটা উত্তর দেওয়ার আগে, যে ব্যস্ত লাইফ যেটা বললেন, মালয়েশিয়াতে আসলে আমরা দেখা যায় সপ্তাহে 5 দিনই ক্লাস করতে হয়, যদি একটু বেশি ক্রেডিট আমরা নিয়ে নেই।
আহ, আমরা তো শুনে বড় হয়েছি যে বিশেষ করে ফিনল্যান্ডের স্কুল লেভেল পর্যন্ত দেখা যায় কোনো হোমওয়ার্ক নাই, এটা জন্য ফিনল্যান্ড খুবই ফেমাস। তো ইউনিভার্সিটি লেভেলে আসলে ক্লাস কয়দিন হয়, পড়াশোনার প্রেশার কি অনেক নাকি না, এই জিনিসটা। পড়াশোনা এখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আসলে দুনিয়া সব জায়গায় একই, এটা ট্রু। আউট অফ ওয়ার্ল্ড গেলেও হয়তো বা একই। তুমি যদি এখন রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির কথা বলো, তাদেরও একটা প্রেশার আছে, আমাদেরও একটা প্রেশার আছে। হয়তো বা প্রেশার নেওয়া বা প্রেশার দেওয়ার যে সিস্টেমটা একটু আলাদা, এটাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু জিজ্ঞাসা করতে চাই ভাই। আমাদের নর্মালি মালয়েশিয়া আর কি যারা আসতে চায়, এরা তো আসলে ওরা জানে ধরেন কাজ করা ইলিগাল অর সামথিং, বাট স্টিল তারা আর কি কাজটা করতে চায়। সো এই বিষয়ে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, ফিনল্যান্ডের এই ক্ষেত্রে কি কোনো ধরনের রেস্ট্রিকশন, বাধা নিষেধ বা ইউনিভার্সিটি থেকে কোনো ঝড় ঝামেলা করে কিনা? আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার এইখানে, তুমি যদি জব ম্যানেজ করা সবচেয়ে টাফ এখন ইউরোপে যে কোনো দেশে। তুমি যদি জব ম্যানেজ করতে পারো, সপ্তাহে তোমার 30 ঘন্টা কাজ করার অনুমতি আছে, মানে মাসে 120 ঘন্টা। মিনিমাম ওয়েজেস 11.94, আই গেস 12 ইউরো ধরে নিতে পারো, 12 ইউরো দেয় মোটামুটি। মোটামুটি 1400 ইউরো তুমি ইনকাম করতে পারবা, কেউ তোমাকে কোনো কিছু বলবে না। ইটস লিগ্যাল, টোটালি লিগ্যাল। টোটালি লিগ্যাল। তাইলে এটা আসলে সবাই যেটা আর কি চিন্তা ভাবনা করে যায় যে ইউরোপে যে আসলে আমি চাকরিও করব, আমি পড়াশোনা করব, আমি আর থাকা খাওয়াটা আর কি তুলবো, এটা তাইলে কাইন্ড অফ সম্ভব নিজের থেকে? এটা সব দেশের ক্ষেত্রে সম্ভব না, কারণ ফিনল্যান্ডে এই যে নেক্সট যে ইনটেকটা আছে, জানুয়ারিতে অ্যাপ্লিকেশন হবে, এই অ্যাপ্লিকেশন পর্যন্ত স্কলারশিপ যেটা ওরা দিবে। তারপরে কিন্তু ফিনল্যান্ড আর কোনো স্কলারশিপ দিবে না, ওরা আনঅফিশিয়ালি একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছে অলরেডি। তো যখন স্কলারশিপ দিবে না, যখন এই 8,000 ইউরো বছরে দিতে হবে, সেই ক্ষেত্রে নিজের পড়ালেখার খরচ, লিভিং কস্ট একসাথে তোলা অসম্ভব হয়ে দাঁড়াবে একটা নিউ স্টুডেন্ট যখন আসবে। আচ্ছা ভাই, যেহেতু স্কলারশিপের কথাটা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আমার ভিডিও আমার এখানে হ্যাং করছে মনে হচ্ছে, দেখাচ্ছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতেছি, সমস্যা নেই তোর পক্ষ থেকে, যেহেতু ভাই স্কলারশিপের কথাটা তুললেন, এই যে স্কলারশিপের প্রসেস বা এটাকে অ্যাটেইন করার জন্য ক্রাইটেরিয়া, আরো আমরা আসলে এটার ব্যাপারে আরো ইন ডিটেইলস কোথা থেকে কিভাবে জানতে পারি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, এই ফর ব্যাচেলর্স, মাস্টার্সের হিসাবটা একটু আলাদা। ব্যাচেলর্স এর জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কনস্ট্রাকটিভ, তোমার কি বলবো এটাকে, তোমার পারভিয়াস স্টাডিজ ন্যাশনাল কারিকুলাম। আমি ক্রেডিট ট্রান্সফারের কথা বলতেছি না, কারণ ক্রেডিট ট্রান্সফার ডিরেক্টলি হয় না, ক্রেডিট ট্রান্সফারের কোনো স্কলারশিপ নাই, আর আলাদা। তো তুমি যে ন্যাশনাল কারিকুলামে পড়ে এসেছো, আইএলটিএস, তোমার স্যাট স্কোর থাকলে স্যাট স্কোর, এরপরে বিসিএস করে মোটামুটি আপ টু 50% একটা স্কলারশিপ দেয়। কিছু কিছু ক্ষেত্রে ওটা 100% পর্যন্ত পাওয়া সম্ভব উইথ স্যাট। এখন এটা তো ফার্স্ট ইয়ারের কথা বললাম। এখন সেকেন্ড ইয়ার থেকে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যদি তোমার ওদের ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করে 3টা থেকে 4টা, ওগুলো যদি তুমি করো, পাস করতে পারো, ওরা এক্সট্রা 10% স্কলারশিপ অফার করে। এখন তোমার যদি টিউশন ফিজ হয় 8,000 ইউরো বছরে, which is decent enough in terms of Europe, decent enough. তুমি ফার্স্টে 40% পাইতেছো, তারপর তুমি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারলে 10% এক্সট্রা, মানে 50%, তোমার 4,000 ইউরোতে বছর চলে যাচ্ছে। আরেকটা জিনিস হলো যে এই স্কলারশিপ কন্টিনিউ করার একটা কিছু কন্ডিশন আছে, তার মধ্যে সবচেয়ে বড় কন্ডিশন হলো কিছু ইউনিভার্সিটিতে বছরে 60 ECTS ক্রেডিট কমপ্লিট করতে হয়, কিছু ইউনিভার্সিটিতে 55 ECTS ক্রেডিট কমপ্লিট করতে হয় স্কলারশিপটা কন্টিনিউ রাখার জন্য। এটাই। ওকে, তাহলে একটা সবাই ধারণা পেয়ে গেল আর কি স্কলারশিপের ব্যাপারে। কিন্তু যেহেতু আপনি বললেন যে পরের বছর থেকে স্কলারশিপ বন্ধ করার আনঅফিশিয়াল স্টেটমেন্ট দিয়ে দিছে, তাহলে দিস ইজ আ কাইন্ড অফ ব্যাড নিউজ, বাট স্টিল আমার মনে হয় অনেকজন নিজের টাকা দিয়ে ইউরোপে পড়ার জন্য আর কি স্টিল আগ্রহী আর কি। আসলে নেক্সট ইয়ারেই লাস্ট স্কলারশিপ দিবে, তারপর থেকে আর স্কলারশিপ দিবে না। এখন তো তোমরা যারা স্কলারশিপ এগ্রিমেন্টের মধ্যে ঢুকে গেছে যারা, তাদের তো স্কলারশিপ আর বন্ধ হচ্ছে না। তাদের বন্ধ হচ্ছে না, নেক্সট ইয়ারের একদম লাস্টে যাদের এগ্রিমেন্ট হবে শেষের পর, তারপর আর কি। আচ্ছা, বুঝতে পারছি। জি জি। আচ্ছা ভাই, আমরা জানি না আমার কেন ডিস্টার্ব করতেছে, যাই হোক এভাবেই কোয়েশ্চেন করি। তো আমাদের যেই এই জিনিসটা ছিল, অলরেডি যেহেতু ঢুকে গেছি, তা
কালচারাল কথা বলে আমরা লাস্টের দিকে অ্যাপ্লিকেশনের বিষয়ে যাব। আচ্ছা, তো এমনি এখন পর্যন্ত গিয়ে কালচারাল শক আপনি কতটুকু দেখলেন, ডিফারেন্স এটা কি? আর হচ্ছে আপনার ক্যারিয়ার গোল কি কোনোভাবে কোনো চেঞ্জ হয়েছে কিনা ইতিমধ্যে? আচ্ছা, প্রথমে কালচারের কথা বলি। মালয়েশিয়ানরা ফিনিশদের মধ্যে অনেক মিল আছে। যে মালয়েশিয়ানরা যেমন নিজেরটা নিজে বুঝতে পছন্দ করে, নিজেদের মতো থাকতে পছন্দ করে, একটু কম ইনকাম করবে বাট ফ্যামিলির সাথে বেশি টাইম কাটবে বা নিজের মতো করে ঘুরবে ফিরবে, এটা মালয়েশিয়ানরা ফোকাস করে, আমি নিজে দেখেছি আমার ফ্রেন্ডদের মাঝে। তো ফিনিশরাও এরকম, বাট মালয়েশিয়ানরা ইন্ট্রোভার্ট আমি কখনো দেখিনি। ওরা গল্প করতে কথা বলতে পছন্দ করে, বাট ফিনিশরা ইন্ট্রোভার্ট, এমন ইন্ট্রোভার্ট যে তোমার ধরো বাসে কেউ বসে আছে, তার মুখ দেখে বোঝা যায় যে সে চাচ্ছে খুবই মনে প্রাণে তার পাশে যেন কেউ না বসে। ঘৃণা আর কি একটা টাইপের আর কি। এত আসলে ফিনল্যান্ডে কালচারাল শক পাওয়ার মতো কিছু না, এখানে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে আর যে যার মতো করে থাকে, ইটস গুড। আলটিমেটলি কেউ আর কি, আমাদের যেমন মালয়েশিয়া আমার ক্ষেত্রে আর কি যেটা হয়, কেউ আসে হাই হ্যালো নর্মালি আসে, নিজের থেকে অনেক সময় কথা বলে, অনেক সময় আসে অনেক গল্প করতে চায়। হয়তো ফিনল্যান্ডে এটার পরিমাণটা একটু কম হতে পারে আর কি, যা বুঝলাম আর কি ভাই আপনার কথা থেকে। আর নর্মালি আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাই, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, তো ওখানে তো আপনি লোকাল ইন্টারন্যাশনাল মিক্স পড়াশোনা করতেছেন। সো আপনার এইখানে যখন আপনারা ধরেন ফ্রেন্ডস আর আপনার ক্ষেত্রে ধরেন এক্সিস্টিং মানুষদের সাথে মেশা লাগে, কতটা ইজি আর কি কম্পেয়ার টু মালয়েশিয়া? কারণ আমাদের ইউনিভার্সিটি ইউটিএমে আমি বলবো না ওটা খুবই ইজি মানুষের সাথে মেশা, ইন ইউনিভার্সিটির ক্ষেত্রে বলতেছি মানুষের সাথে মেশা, বাট মডারেট লেভেলে কথা বললে তারা বলে, বাট তারা ফ্রেন্ড হইতে আর কি ওইভাবে চায় না। এটা ফিনল্যান্ডে কি ইউনিভার্সিটিতে ডিফারেন্ট নাকি কাইন্ড অফ সেম? আচ্ছা, এই ব্যাপারটা আসলে ডিপ্লোম্যাটিক খুব। আমি যদি এটার অ্যান্সার দেই তাহলে হয়তো বা অনেক কি বলবো এটাকে, আসলে মানে জিনিসটা আসলে প্রপার অ্যান্সার দেওয়ার মতো না। তবে হ্যাঁ, ওরা ফ্রেন্ডলি, মালয়েশিয়ানদের চেয়ে কম বেশি বলবো না, মোটামুটি সেমই আর কি বলতে গেলে। আর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট বলতে গেলে মালয়েশিয়ায় যেমন একটা রেষারেষি ভাব ছিল, ফিনল্যান্ডে এই জিনিসটা কম। মালয়েশিয়ায় কিন্তু আমি দেখেছি যে কমিউনিটির মধ্যে একটা রেষারেষি, যে জিনিসটা খুবই অসুস্থ, মানে অসুস্থ মানসিকতার। ট্রু, দ্যাটস ট্রু, মানে একটা কালচারাল ডিফারেন্স ওরা তৈরি করে রাখে আর কি। হুম। আচ্ছা, ওকে ভাইয়া, তাইলে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম আর কি কালচারের। আমরা এখন আসলে মেইন পার্টটা আগাই, যেটার জন্য আর কি সবাই আর কি শুনতে চায়। সো আপনি তো এই ক্রেডিট ট্রান্সফারের প্রসেসটা, এটা তো আপনি নিজেই করেছেন, আপনি তো হ্যাঁ, একদম। কোনো এজেন্সি আর কারো হেল্প নেননি, যেহেতু নিজেই করছেন। আসলে আপনি যদি একটু আমাদেরকে ভাঙ্গায় ভাঙ্গায় বলতেন, ফার্স্ট আপনি আসলে কোন স্টেপটা নিয়েছিলেন এই ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে, ইউনিভার্সিটিকে কেমনে অ্যাপ্রোচ করছিলেন, বা আপনি যদি এখন সাজেস্ট করেন যে আপনি কোন জিনিসটা করলে আমাদের জন্য আর কি ভালো হয় রিগার্ডিং ক্রেডিট ট্রান্সফার। আচ্ছা, আমি ফার্স্টে বলছিলাম যে মালয়েশিয়া থেকে বা এশিয়ান কোনো কান্ট্রি থেকে ইউরোপে ডিরেক্ট ক্রেডিট ট্রান্সফার ইম্পসিবল, ওকে। যদি না এমওইউ সাইন থাকে নিজেদের মধ্যে। এখন তুমি যখন অ্যাপ্লিকেশন করবা মালয়েশিয়া থেকে বা অন্য যে কোনো দেশ থেকে, তোমাকে অ্যাজ এ ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে। তো এখন তুমি এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি তো এত ফ্লেক্সিবল না যে ক্রেডিট ট্রান্সফার করতে দিবে। তো তার আগে তুমি কি করতে পারো, ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস বা তুমি যে ফ্যাকাল্টিতে যেতে চাচ্ছ ওই ফ্যাকাল্টির কিছু স্টাডি অ্যাডভাইজার থাকে, যাদেরকে মেল দিলে তারা উইথিন 1 ডে অর 2 ডেজ, যদি উইকেন্ড না হয়, রিপ্লাই দিবে আসলে কি কি লাগে, বা ওর একটা চার্ট দিয়ে দিবে যে আসলে আউটলাইন গুলো এভাবে এভাবে মিললে তোমার ক্রেডিট গুলো আমরা দিয়ে দিব তোমার রেজিস্টার করার পরে। তো আমিও মোটামুটি আমার ট্রান্সক্রিপ্ট তুলে ওনাদেরকে দিয়ে একটা কম্পারিজন আগেই করে নিয়েছিলাম ফর বিং ইন এ সেফার সাইড। আচ্ছা, এখন বলি যে অ্যাপ্লিকেশন করার পরে তো ভিসা টিসা এসব তো অনেক লং প্রসেস, এগুলো স্কিপ করলাম। তো আমি ফিনল্যান্ডে আসার আগে আমার ট্রান্সক্রিপ্ট গুলো মালয়েশিয়া থেকে তুলে নিয়ে, মানে ইউটিএন থেকে তোলা খুব ইজি, আর তুলে নিয়ে আমি কি বলে আমার স্টাডি অ্যাডভাইজার পাঠিয়ে আমি নিজে কোর্স আউটলাইন গুলো কি বলবো ভেরিফাই করে বা কম্পেয়ার করে কোন কোর্সের সাথে কোন কোর্স বা কোন কোর্সের জন্য কোন কোর্স কম্পেনসেট হচ্ছে একটা চার্ট বানায় তাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম, যে যেন তাদের হেল্প হয়। প্লাস এটা আমারও হেল্প, যে ওরা হয়তো বা 2-1টা কোর্স মিস করে দিতে পারে তারা যদি নিজেরা কম্পেয়ার করতে চায়, সেক্ষেত্রে আমার লস সেটা।
তো এইভাবেই করে ফেললে ওরা মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করে দিবে চলে আসার মধ্যে। তারপরে এখন তোমাকে মিলি, যেমন আমরা মালয়েশিয়া থাকতে যে অন্যান্য কোর্স যেমন এক্সট্রা নিতাম, তখন ওইভাবে কোর্স নিয়ে নিয়ে মিলিয়ে মিলিয়ে তোমাকে 2 থেকে 2.5 বছর মানে যেটা বাকি আছে তোমার ওইটাতে কমপ্লিট করে ফেলতে হবে পড়াশোনা। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে আমাকে ফার্স্টে আর কি একজন একাডেমিক কারোর সাথে কন্ট্যাক্ট করতে হবে ওই ইউনিভার্সিটি, তারপর আউটলাইনটা ম্যাচ করায়, যেই ক্রেডিটগুলো কমপ্লিট করছি সেই ক্রেডিটগুলো আউটলাইন ম্যাচ করে তারপর ওদেরকে সেন্ড করে তারপর একটা ভেরিফাই হবে আর কি, বোথ পার্সপেক্টিভে। বুঝতে পারছি। ওকে, তাহলে ভাই আপনি যে এই এই সব কিছু নিয়ে রিসার্চটা করছিলেন, আপনি কি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সব কিছু পেয়েছিলেন নাকি আপনি অন্য কোনো স্পেসিফিক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি হেল্প পাইছিলেন আর কি? আচ্ছা, আমি যেটা করি আমি আর কি লোকাল কমিউনিটিস খোঁজার চেষ্টা করেছি আগে, সবার আগে। তো এখান থেকে আমি খুঁজতে খুঁজতে আমার কমন একজন ফ্রেন্ড পেয়েছি, তার সাথে কথা বললাম যে আসলে এখানে এখানে ব্যাপারগুলো কিরকম, বা এখানে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস এর গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেটার হয়। এখন বেটার ধরো আমি 2-3টা লিস্ট পেয়েছিলাম, 2-3টার সাথে কন্ট্যাক্ট করে যারা আমাকে মোর ফ্লেক্সিবিলি অফার করেছিল যে ক্রেডিট ট্রান্সফার করা পসিবল, প্রায়র লার্নিং এ তারা কম্পেনসেট করে দিবে, আমি সেই ইউনিভার্সিটির দিকে আগিয়েছি। কারণ আমি আসলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, যেহেতু ক্রেডিট ট্রান্সফার ব্যাপার, এটা ইউএস থেকে গেলেও করতে হয় ক্রেডিট ট্রান্সফার করতে গেলে। তো আমি ধরো আমি এটা টু ইউটিএম এর চেয়ে অনেক লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আছি বলতে গেলে, কারণ ইউটিএম 187 নাম্বারে আর আমি কই 400-500 পরে। তো হ্যাঁ, এটা আর কি মানতেই হবে। বাট মানে এডুকেশন কোয়ালিটি বলতে গেলে ইটস টপ ক্লাস। এটা শুধু র্যাঙ্কিং এ পিছিয়ে আছে কারণ হলো যে এদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কম, বলতে গেলে কম, আসলেই কম। ইউনিভার্সিটি খুবই নতুন, এই খুবই নতুন বলতে 50 বছর হলেও খুবই নতুনই ধরা হয় সেটা একটা ইউনিভার্সিটি। এই তো এইসব রিজন। ওকে, আর এই সব প্রসেস। আচ্ছা ভাই, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেহেতু, সরি আমার ক্যামেরা একটু প্রবলেম দিচ্ছে। ওকে, ইটস নট। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার জিনিসটা আসলে কতটুকু ফেস করছে মালয়েশিয়া আসার পরে? আমি ইউটিএম এ যে জিনিসটা দেখছি যে খুব একটা না হলেও দেখা যায় প্রায় সময় যারা একটু বয়স্ক টিচার তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মালয় ভাষায় কথা বলে। এই প্রবলেমটা আসলে ফিনল্যান্ডে কতটুকু ফেস করছে না? আচ্ছা, এখানে একটা ফ্যাক্টর হলো ফিনিশরা 99.99% এডুকেটেড ইন টার্মস অফ তারা ইংলিশ বেশ ভালোই বলে। মানে আমরা যেমন একটু অপ্রস্তুত হয়ে গেলে আমাদের মুখ দিয়ে বাংলা বের হয়, সে যত বড়ই আমরা ইংরেজি জানি আমরা বাঙালিরা। তো এরা অপ্রস্তুত থাকা অবস্থাতেও খুব সুন্দর ইংলিশ বলতে পারে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। খুবই বয়স্করাও খুবই সুন্দর ইংলিশ বলে। আমার সাথে বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছে এর আগে সাইক্লিং করতে, যে খুবই সুন্দর ইংলিশ বলে তারা। সো এটা নিয়ে পেইন হয় না। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ডেডিকেটেড টিচারই রেখেছে, যে সেকশন গুলো ধরো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা বেশি আছে বা আধিক্য বেশি আছে, ওইখানে ধরো যে ইংলিশ খুবই ভালো পারে এরকম টিচারই বা খুবই স্কিল টিচারই এরা অ্যাসাইন করে। আর এটা ছাড়া এমনি এখন ক্লাস এনভায়রনমেন্ট বা ক্লাস সাইজ কিরকম ভাই? এখানে লিমিটেড, একটা ক্লাসে 40 জনের বেশি থাকা পসিবল না, কিন্তু এখানে 40 জন আসলে হয় না, কারণ এরা এরপরেও আরো কিছু সেকশন রাখে। এই কারণে মোটামুটি একটা ফ্লেক্সিবল ক্লাসরুম, যেন মানে টিচারের সাথে 1-to-1 কানেক্ট করা কোনো ব্যাপারই না কি। এটা আমার ইউনিভার্সিটির কথা বলছি, এখন বাকি ইউনিভার্সিটির কি কন্ডিশন আসলে এটা কোশ্চেনের একটা বিষয়। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি যখন এই ভিসা প্রসেসিং সবকিছু করছিলেন, এগুলা কি আপনি মালয়েশিয়া থাকা অবস্থায় আপনি কি করেছিলেন নাকি আপনি বাংলাদেশে যে আবার এই ভিসা প্রসেসিং সবকিছু করেছিলেন? মানে কোনটা বেটার হয়, আপনি কোনটা সাজেস্ট করেন মনে হয় স্টুডেন্টের করা উচিত? আচ্ছা, এখন আমার ক্ষেত্রে আসলে কিছু সিচুয়েশন আলাদা ছিল। এখন আমাদের দেশের ভিসার ব্যাপারে বা ভিএফএস সবকিছু সিচুয়েশন একটু টাফার। আমি যখন করেছিলাম বলতে আমার সেমিস্টার শুরু হয়ে যাওয়ার পরে আমার অফার লেটার এসেছিল। আমি মোটামুটি 2 দিনের ডিসিশনে ইউটিএম থেকে ডেফার নিয়ে, কারণ আমার সেটেলমেন্ট লাগতো, ডেফার নিয়ে আমার প্রসেসিং শুরু করেছি বাংলাদেশ থেকে।
বাংলাদেশ থেকে করার কারণ কিছু লিগ্যাল ডকুমেন্ট আছে যেগুলো নোটারাইজ করতে হয়, কিছু কাগজ আছে রেডি করতে হয়। এর জন্য আলটিমেটলি আমাকে বাংলাদেশে কাউকে ফুল টাইম রাখতেই হতো। তো তার চেয়ে বেটার হলো যে আমি নিজেই আমার নিজের কাজটা করলাম কোনো প্রেশার ছাড়া। আর ভিসা তো এম্বাসি তো আমাদের ইন্ডিয়া ছাড়া নাই, বাংলাদেশে কোনো বাংলাদেশ এমবাসি নাই, ফিনল্যান্ড এম্বাসি নাই আর কি। আর মালয়েশিয়ায় আছে যেহেতু, এখন মালয়েশিয়া হয়তো বা একটা কন্ডিশন আছে যে মালয়েশিয়া এম্বাসি ফেস করতে হলে মিনিমাম 6 মাস টানা মনে হয় থাকা লাগে মালয়েশিয়াতে। এটা রিকনফার্ম ভিএফএস এ মেইল দিলেই জানা যাবে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা ভাই, এখন আমরা মোটামুটি আমার কাছে মনে হয় যাদের কোশ্চেন গুলো ছিল সবই শেষ। এখন আমি যদি বলি যে আপনি আপনার জুনিয়রদেরকে, আপনার সোফার এক্সপিরিয়েন্স, আপনার জুনিয়র হিসেবে কেউ যদি যাইতে চায়, চিন্তা ভাবনা করে, ইউটিএম হোক বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে, আপনি কি ফিনল্যান্ডে যাওয়া সাজেস্ট করবেন কিনা ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি নিজে প্রেফার করি জার্মানিতে যাওয়া। এখন কারো যদি ওইরকম টাইম, ওইরকম পেশেন্স থাকে জার্মানিতে, যে ওই জার্মানিতে যাওয়ার হ্যাসেলটা নিতে পারবে, দেশে এখানে মানে কোনো প্রায়র লার্নিং এর তো কোনো অ্যাকসেপ্টেন্সই নাই জার্মানিতে। কারণ ওদের অলরেডি 25 ক্রেডিট কমপ্লিট করতে হয়। মানে আমি ইউটিএমে যে 25 ক্রেডিট দেখাবো প্রথম, ওইটা ওরা হলো যে প্রায়র লার্নিং ওদের 13th ইয়ার হিসেবে কাউন্ট করে ফেলতে, যেটার আমি কোনো রিকগনাইজেশনই পাবো না আলটিমেটলি। আর এখন আমাদের এজ, এখন সবাই আসলে আমার মতো করে তো ভাবে না, আমার থিঙ্কিং বা আমার চিন্তা ভাবনা একটু আলাদা। আমি সেটেলমেন্টের কথাই ভাবছিলাম, এই জন্য আমার কাছে মনে হয় যে ফিনল্যান্ড ইজ বেটার ফর মি। এখন ফর এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি নিজেও যদি কখনো সুযোগ পাই জার্মানি কোনো ইন্ডাস্ট্রিতে বা জার্মানি কোনো ইউনিভার্সিটিতে পোস্ট ডক বা পিএইচডি করার, আমি অবভিয়াসলি যাবো। কারণ জার্মানি ইজ এ লাইক কি বলবো প্যারাডাইস ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। এটা একদম কমপ্লিটলি ট্রু। আমার সব ফ্রেন্ডই যারা মেকানিক্যাল পড়তেছে এখন ইউটিএম, সবাই মাস্টার্স করার জন্য আর কি পাগল হয়ে গেছে জার্মানিতে। সো কাইন্ড অফ ট্রু। আই ডোন্ট নো যে আমি যদি মাস্টার্স করা পর্যন্ত ওয়েট করতাম, আমি জার্মানিতে আর জীবনে যেতে পারতাম কিনা। কারণ এখানে তুমি জানো কিনা 90% গভর্নমেন্ট এখন রাইট উইং, ইমিগ্রেশন অ্যালাউ করতেছে না তেমন একটা, ভিসা রেশিও খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, আই গেস ওয়ার্ল্ড পুরো একটা ক্রাইসিসে আছে ভাই। দিন দিন দেখা যাবে এশিয়ান কান্ট্রি উঠে গেছে, ইউরোপ কান্ট্রি আর দিতেছেই না। এটা একটা স্যাড পার্ট হয়ে যাবে। কিন্তু ওভারঅল যদি আমি আপনার যা কথা শুনে বুঝলাম ভাই, প্রসেস ইজ নট দ্যাট হার্ড ইফ ইউ আর মোটিভেটেড, আর জাস্ট ভেরি ইজি ক্রেডিট ট্রান্সফার। কিন্তু ফার্স্টে হবে না, আমাদেরকে আর কি ক্রেডিটগুলো মিলায় তারপর কি ক্রেডিট ট্রান্সফার করা লাগবে, এই তো। এই ব্যতীত আর হুজাইফা, তোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, এখন ধরেন কথার কথা আমি বা সামি, আমরা কেউ ধরেন ট্রান্সফার করে যেতে চাচ্ছি, তো আমাদেরকে একটু যদি আমরা সহজ ভাষায় একটু স্টেপ বাই স্টেপ আসি, কখন থেকে প্রিপারেশন নিব, কি কি ডকুমেন্ট গোছাবো, ইন টোটাল প্রিপারেশনটা শুরু থেকে। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমার আসলে রেডি করা উচিত ছিল, আমার মাথাতে যদিও আছে। প্রথমে অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং বা যে কোনো সেক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ওপেন হয় জানুয়ারিতে, যে অ্যাপ্লিকেশনটা হয় জানুয়ারি 2 তারিখ বা 4 তারিখ থেকে শুরু হয়। এক সপ্তাহ বা 10 থেকে 12 দিন অ্যাপ্লিকেশনটা থাকে। অ্যাপ্লিকেশন করলা, সেক্ষেত্রে তোমার এসএসসি, বাংলাদেশিদের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসি ডকুমেন্টস, আইএলস এর ডকুমেন্টস, স্যাট থাকলে স্যাটের ডকুমেন্ট যেগুলো থাকে, আইএলস 6.5, নো ব্যান্ড লেস দেন মেবি 6 ফর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস। আর এই তো এই ডকুমেন্ট গুলোতে তুমি অ্যাপ্লিকেশন করলা, এই অ্যাপ্লিকেশন গুলো যদি ওরা তোমার ভেরিফাই করতে পারে, তোমাকে একটা এক্সামের ডেট দিবে যদি তোমার স্যাট না থাকে। এটা একটা এন্ট্রান্স এক্সাম, খুবই ইজি যদি তোমার সেন্স অফ হিউমার ভালো হয়, আর খুবই টাফ যদি সেন্স অফ হিউমারের সমস্যা থাকে। কারণ সবচেয়ে বেশি সমস্যা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা পার্ট আছে। আমি যেটা খেয়াল করেছি যে আমি যদি একটা অ্যাবসেন্ট মাইন্ডে পরীক্ষাটা দিতাম, আমি পরীক্ষায় ফেল করতাম। তো এই জিনিসগুলো এরকম যে খুবই ইজি, ম্যাথ এক্সাম হয়, ক্রিটিক্যাল ম্যাথ হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইংলিশ, আমি যেটা দিয়েছি আর কি। এখন সামনে কিরকম সিলেবাস হবে আমি জানি না, যদিও একটা আইডিয়া দেয় ওরা এক্সামের আগে। এটা কি ভাই যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টের জন্য সবাই সেম পরীক্ষা দিবে? এটা একটা বিগ কোশ্চেন, কারণ আসলে আমি ইঞ্জিনিয়ারিং বাদে কোনো কিছুতে তেমন একটা ফোকাস করি নাই, বা আমার যেহেতু টাইমও কম ছিল, আমি সবচেয়ে কম টাইমে আর কি প্রসেসিং কমপ্লিট করেছি, সো আমি উন্নতি কাজ দেখি নাই। তবে আমার কাছে মনে হয় একই কোশ্চেন, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কোনো কোশ্চেন আমি দেখি নাই, জাস্ট ম্যাথ তো এখানে সবাইকেই পড়তে হয়, যারা বিজনেসে আসে তাদেরকেও পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং এ আসে যারা তাদেরকেও পড়তে হয়।
ওকে, তারপরে এক্সামে কোয়ালিফাই করার কোনো নির্দিষ্ট মার্ক থাকে? এক্সামে কোয়ালিফাই বলতে এটা মেবি 80 মার্কস অর 100 মার্কস একটা এক্সাম থাকে। এটা ধরো যে আমাদের মেডিকেলে যেভাবে টানে না এখানে। ও আচ্ছা, আমি যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশনে যে 2 থেকে 11 থেকে যে অ্যাপ্লিকেশন করেছো এইখানে তোমার 6টা ইউনিভার্সিটি চুজ করতে হবে, মানে অ্যাকচুয়ালি 6টা ইউনিভার্সিটি, 6টা সাবজেক্ট, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্ট। এটা র্যাঙ্কিং ওয়াইজ 1 2 3 4 5, মানে মেরিট বেস। তোমরা যেমন গুচ্ছতে পরীক্ষা দিচ্ছ কিনা, গুচ্ছ যে সিস্টেমে আর কি পরীক্ষাটা হয়, যে এখন যা তুমি 1 নম্বরে দিছো সেই ইউনিভার্সিটি লাস্ট যে মার্কটা আনছে তার মধ্যে যদি তোমার থাকে, তোমার ওটা অটোমেটিক এনরোলমেন্ট হয়ে যাবে। তো আমার 6টাতেই হয়ে গেছিল, কিন্তু সবচেয়ে বেশি স্কলারশিপ 7A থেকে, আমি এখন যে ইউনিভার্সিটি আছি এটা থেকে বেশি বলে এটাতে আসলে এনরোল করা, কারণ প্র্যাকটিক্যালি থিঙ্ক করলে মানি ইজ এভরিথিং এখন। আচ্ছা, তা এখন তারপরে এই যে স্কোর ক্রাইটেরিয়া যে কথাটা বললাম, তারপর হলো ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা। মালয়েশিয়া থেকে যারা করবে তাদেরকে খোঁজ নিতে বললাম, এটা খোঁজ নিতে হবে, বা তোমরা খোঁজ নিয়ে যদি হেল্প করে দিতে পারো তাহলে তো আরো ভালো। বাংলাদেশ থেকে করলে ভিএফএস ইন্ডিয়াতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যেটার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েট লিস্ট রেডি হবা আগে, তারপর একটা ডেট পাবা। বাংলাদেশ থেকে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ফিনল্যান্ড এম্বাসি ওইখানে আর কি ফেস করবা। মোটামুটি ভাবা যায় আমি 3 দিনের মধ্যে আমার ডিসিশন পাইছি। কাগজপত্র ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যে ডিসিশন পাওয়া পসিবল। কোনো ইন্টারভিউ দিতে হয়েছিল ভাই? হ্যাঁ, ইন্টারভিউ ছিল একটা। আসলে ইন্টারভিউতে এমন কিছুই না, আমি যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে পড়তেছি ওই সাবজেক্ট ইউনিভার্সিটি আমার আইডিয়া কতটুকু আছে, আর আমার ট্যাক্স ডকুমেন্টস সবকিছু ঠিক আছে কিনা। কারণ ফিনল্যান্ডে ভিসার জন্য ট্যাক্স ইজ এভরিথিং, যে তোমার যে স্পন্সর তার ট্যাক্স ক্লিয়ারেন্স আছে কিনা এটাই সবকিছু। এই তো, আর তার 12 দিনের মধ্যে তোমার আরবি কার্ড, 12 না 18 থেকে 20 দিনের মধ্যে আরবি কার্ড আসবে, এন্ড ইউ আর গুড টু ফ্লাই। আচ্ছা ভাই, এখন আমরা জানুয়ারিতে অ্যাপ্লাই করতেছি, তারপরে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে আমাদের কি রকম সময় লাগে ইন জেনারেলি? তুমি যদি এপ্রিলে অফার লেটার পাও, এপ্রিলেই মোস্ট অফ দ্য কেসেস তোমার স্কোর ভালো থাকলে অফার লেটার পেয়ে যাবা। আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট আসলে আমি পাইছি একদিনে, বাট এটা আমার লাক ছিল। বাট এরকম অনেকে আছে যারা মের 1 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জুলাইয়ের 24, অগাস্টে, সেপ্টেম্বরে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়েছে। ইটস ভেরি টাফ নাও, কারণ ভিএফএস তুমি জানো কিনা এটা বিশাল বড় সিন্ডিকেট এখন। আমার মনে হয় সবচেয়ে ওর সিন্ডিকেট আমাদের জন্য, আমাদের মতো মানুষদের জন্য যারা দেশের বাইরে পড়াশোনা করি, ভিএফএস। ক্লাস এমনি শুরু হয় কোন সময়? ব্যাচেলার্স এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেপ্টেম্বরের 1-2 তারিখে ক্লাস শুরু হয়। ওকে, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, এখন আমরা যে স্কলারশিপের কথাটা বলতেছি, তো আবার একবার যদিও বলছেন, যেহেতু সামারাইজ করতেছি, তো ফার্স্ট টাইম স্কলারশিপ আসলে কিসের উপর ভিত্তি করে দিচ্ছে? ইটস বেসড অন যে তোমার একাডেমিক রেজাল্ট কেমন ছিল আগে, ওইটাতে যে স্কলারশিপটা ইটস ভেরি কমন, যে সবাইকে মোটামুটি একটা ইউনিভার্সিটিতে একই পরিমাণ স্কলারশিপ দেয়। বা যেটা ভাইটাল রোল প্লে করে যে তোমার স্যাট স্কোর থাকলে মোটামুটি আসলে অত ভালো স্যাট স্কোর লাগে না এখানে, 1300-1400 প্লাস প্লাস থাকলেই মোটামুটি একটা তুমি ধারণা করতে পারো তোমার লাক ভালো থাকলে 100% স্কলারশিপও পেয়ে যেতে পারো। আপনার ক্ষেত্রে কি ভাই স্যাট ছিল? না, আমি স্যাট ছাড়া অ্যাপ্লিকেশন করছি। আচ্ছা, ধরেন ভাই আমরা যদি জেনারেল একটা অ্যাপ্লিকেন্টের কথা বলি, বাংলাদেশ থেকে একটা অ্যাপ্লিকেন্টের এসএসসি এইচএসসি তে হয়তো বা জিপিএ 5 আছে, অথবা আমরা ধরে নিলাম 4.7 4.8 বা অ্যাবভ রেজাল্ট গুলো আছে, মোস্ট কমন রেজাল্ট যেটা। তো অ্যারাউন্ড এরকম যদি একটা রেজাল্ট থাকে স্টুডেন্টের, সে ফিনল্যান্ডে ঢোকার সময় কত পার্সেন্ট কমন স্কলারশিপ পাচ্ছে? ইটস নট ফিক্সড অ্যাকচুয়ালি, যে ইউনিভার্সিটি ভ্যারি করে, সবকিছু ভ্যারি করে। 0 to 40। আপনার উদাহরণটা যদি দেই ভাই, আপনি আপনার রেজাল্ট কিরকম ছিল আর কত স্কলারশিপ পাইছেন যদি শেয়ার করতেন? অ্যাকচুয়ালি আমার স্কলারশিপ, আমার ফান্ড একটু ইস্যু আছে। তো ইস্যু আছে বলতে আমার কি কয়েক জায়গা থেকে ম্যানেজ করা ফান্ড, সো আমি এই জিনিসটা মানে আমি বলতে চাই না আর কি। তো আমি একটা আইডিয়া দিই, 0 to 40% স্কলারশিপ পাবেই। 0 to 40%, 0% ওর্স্ট কেস সিনারিও, কারণ 500 ইউরো হলেও ইউনিভার্সিটি গুলো এই পর্যন্ত দিয়েছে। ওকে, এমনি ভাই জেনারেলি ধরেন আমি যদি অ্যাপ্রক্সিমেটলি ধরি 20% পাইলো এভারেজে রেজাল্ট, কারো যদি জিপিএ 5 থাকে তাহলে সে হয়তো 20% মিনিমাম পাবে।
আসলে যেটা তোমাকে বললাম একাডেমিক রেজাল্টের কথা, এটা আসলে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, এটা আসলে ম্যাটার করে না, কারণ এটা বাংলাদেশের রেজাল্টকে গুনেও দেখে না। তো আসলে তারপরে আচ্ছা, ইউএসএ যে এক্সামটা, ওটাও আই গেস ভ্যারি করে, আমার আসলে জানা নাই যে এক্সামটা, এন্ট্রান্স এক্সামটা দেওয়ার, ওটাও মেবি ভ্যারি করে, আমার আসলে তেমন একটা আইডিয়া নাই এই ব্যাপারটা নিয়ে। ওকে, সো আচ্ছা, ইন জেনারেলি আমরা টিউশন ফি যদি অ্যাপ্রক্সিমেটলি বলি পার ইয়ার, তাহলে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে কেমন ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট? স্কলারশিপ থেকে ধরো, স্কলারশিপ সহ বললাম 4,800 ইউরো থেকে 8,000 ইউরো বলা যায়। স্কলারশিপ ছাড়া বললে 8,000 ইউরো থেকে 12-13,000 ইউরো পর্যন্ত হয় বছর। তো আমাদেরকে জেনারেলি স্কলারশিপটা ইয়ারলি বেসিসে দিবে, হয়তো ঢোকার সময় কি সেমিস্টারের জন্য আর ইয়ারের জন্য? ইয়ারের জন্য দেয়, এখানে টিউশন ফিস ইয়ার বেসিসেই দিতে হয় মোটামুটি। ওকে, আর পরবর্তীতে স্কলারশিপ মেইনটেইন করার জন্য আমাদের কিছু একটা ক্রাইটেরিয়া থাকে, যে সেম স্কলারশিপ যদি মেইনটেইন করতে হয় একটা মিনিমাম সিজিপিএ অর না, আসলে মিনিমাম সিজিপিএ না, এখানে তো ক্রেডিট সিস্টেম কি সিটিএস ক্রেডিট সিস্টেম বলে, তো একটা বছরে মিনিমাম 55 ইসিটিএস ক্রেডিট আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে থাকলে তোমার স্কলারশিপ কন্টিনিউ হবে। অনেক ইউনিভার্সিটির জন্য এটা 60 ইসিটিএস ক্রেডিট কমপ্লিট করতে হয়। ওকে, দ্যাটস গ্রেট ভাই। তো মোটামুটি প্রসেসটা হচ্ছে জানুয়ারির দিকে যখন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তখন অ্যাপ্লিকেশন করা, আমরা আশা করা যায় ইভেন এখনো কিছু অ্যাপ্লিকেশন চলতেছে যেগুলো স্কলারশিপের আন্ডারে পড়তেছে, সেপারেট অ্যাপ্লিকেশন। যদি এগুলো একটু আসলে হিডেন থাকে, কেউ কাউকে বলতে চায় না, কারণ কম্পিটিশন আসলে ফিনল্যান্ডে কেউই বাড়াতে চায় না। ইটস ওয়ার্স্ট যে আসলে সবাই একটু স্বার্থপর হয়ে যায় ইউরোপে আসার পরে। ওকে, আশা করি ব্রিজ টু মালয়েশিয়াতে যারা নক দিবে not is the same thing. We will try to help, ইনশাআল্লাহ। কিছু বলবি? আমার জন্য আসলে ভাই আর কোনো কোয়েশ্চেন নাই রিগার্ডিং আসলে ফিনল্যান্ড, কারণ আপনি মোটামুটি সবকিছু একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিয়েছেন। যদিও আমি আর একটু জানতে চাই যে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে, এটার ব্যাপারে আমরা আসলে ঢুকিনি। অ্যাকোমোডেশনটা হাউ টাফ ইজ ইট টু গেট অ্যাকোমোডেশন, কেমন প্রাইস আর কি, যদি একটু আইডিয়া দিতেন। ফিনল্যান্ডে একটা মানুষের বা একটা স্টুডেন্টের সবচেয়ে বেশি খরচ যায় অ্যাকোমোডেশনের জন্য, সবচেয়ে বেশি পেইন খাইতে হয় অ্যাকোমোডেশন ম্যানেজ করার জন্য। তো এখন খাওয়া দাওয়ার খরচ যদি বলি, আমি কন্ট্রাক্টরের সাইডে বলি যে মালয়েশিয়ার মতো সেম ধরে নেওয়া যায়। মালয়েশিয়ায় আমি বাংলা টাকা 1500 টাকা খরচ করলে যে অ্যামাউন্টে বা যে পরিমাণ বাজার পাইতাম এখানেও তাই পাই। বাট এখানে একটা সিঙ্গেল রুম নিতে মোটামুটি 260 ইউরোস থেকে 330 ইউরোস পর্যন্ত খরচ হয়, যদিও এটা ইউরোপের মধ্যে সবচেয়ে চিপ আমার মতে। ইউরোপের অন্য কোনো দেশে একটা সিঙ্গেল রুম এত কমে পাওয়া যায় না। ওকে, বুঝতে পারছি ভাই। কাইন্ড অফ প্রায় 30 থেকে 50,000 টাকা, 35 থেকে 50,000 টাকা প্লাস হতে পারে। আর যদি টেকনিক্যালি কেউ, আমরা যেমন মালয়েশিয়া থাকতে তো রুম শেয়ার করে থাকছি, অ্যাপার্টমেন্ট নিয়ে রুম শেয়ার করে থাকলে খরচ অনেক কমানো সম্ভব, 15-16 হাজার টাকাতেও সম্ভব ম্যানেজেবল অ্যাকোমোডেশন ম্যানেজেবল। ওকে, দ্যাটস নাইস আর কি। সবাই হয়তো ওইটাই চিন্তা করে যাবে যে 15 থেকে 16,000-এ চিপা চুপা করে আর কি ট্রিপল শেয়ারিং আর সামথিং ব্যাপার থাকার আর কি ওভারঅল। এই ব্যতীত আসলে কোনো কোয়েশ্চেন আর আমার পক্ষ থেকে নাই। হুজাইফা তো থাকলে করতে পারিস, নাহলে উই ক্যান এন্ড দিস। আমার কোয়েশ্চেন শেষ ভাই। আপনি যদি কোনো ঘটনা শেয়ার করতে চান আপনার ওভারঅল এক্সপেরিয়েন্স নিয়ে, সেই ঘটনা দিয়ে আমরা শেষ করব। অ্যাকচুয়ালি ঘটনা তো নাই তেমন একটা, যেটাই বলবো যে ট্রানজিশনটা একটা, মানে কি বলবো, এটা ইটস ডু অর ডাই। যদি আমি যেমন মালয়েশিয়া থেকে ফিনল্যান্ড এই সময় ছেড়ে আসা, আসলে আমি জানি না কার জন্য কতটুকু প্রফিটেবল। আমার জন্য মনে হয়েছিল, আমার থেকে আমি মোটিভেশন নিতে মানা করবো, নিজেরটা নিজে দেখে, নিজের আসলে কি চাচ্ছে ভবিষ্যতে এটা দেখে নিয়ে আসতে। আমার সিচুয়েশন, আমার ফ্যামিলি লাইফ, আমার সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ইটস বেটার অ্যান্ড আই ক্যান টেক দ্য রিস্ক। বাট আমি
অবভিয়াসলি আমি বলবো না যে ইউ অল টেক দ্য রিস্ক এন্ড কাম, আর মানে এখানে ভুগতেও হবে, অবভিয়াসলি আসতে হবে। মালয়েশিয়াতেও ভুগতে হয়েছে, সবাইকে স্ট্রাগল করতেই হবে সাকসেস পাইতে হলে। That's true. এন্ড কত দেরিতে পাবো এটা হলো ব্যাপার, বা কত দ্রুত পাবো, That's এটাই, completely নাথিং এলস। তাহলে আজকের জন্য আই গেস ভাই আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ সো ওকে মাচ, ওকে আপনি এত সময় দিলেন, এত মিসহ্যাপ হয়েছে তাও আপনি আমাদেরকে অনেক হেল্প করছেন এত ইনফরমেশন এন্ড সব কিছু দিয়ে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ভাই। আর ওকে এই ব্যতীত আপনি যেটা বললেন স্ট্রাগল ইজ দ্য রিয়েল কি, সেটা যেই ক্ষেত্রেই থাকি না কেন, মালয়েশিয়া আর আই গেস ইউরোপ, স্ট্রাগল করাই লাগবে, আর স্ট্রাগল ছাড়া উপায় নেই। So that's all for today guys. I guess we are ending this live. Huzaifa. Sure. ওকে, থ্যাংক ইউ গাইস, তোমরা Thank খুব you ভালো so কাজ much. করতেছো এই ব্যাপারটা নিয়ে আর কি। Thank Best you of so luck. much, bhai. Thank you. Yeah, Thank you. okay, bye. ওকে।